দিল্লির চোরের দরবারে বাংলার চর্গি উপস্থিত হলো। দুজনেই মানুষের দ্বারা ত্যায্য, পরিত্যক্ত, বহিষ্কৃত। এই অরবিন্দ কেজরিওয়ালের মতো রেজিস্টার্ড চোরের পরামর্শ নিয়ে আবার যদি বাংলায় এসে নৈরাজ্য সৃষ্টি করতে চান, মানুষ কিন্তু পচা ডিম নিয়ে দাঁড়িয়ে আছে এখনো রাস্তার মোড়ে মোড়ে। ভাইপো খেয়েছে, পিসি এবার খাবে। সরকারি জমিতে ব্যবসা করছে, ব্যবসা করার অধিকার তাদের নেই? যারা জবরদখল করে ইউনিয়নের দাদা, কখনো সিটুর নেতাদের পা ধরে, কখনো আইএনটিটিউসির নেতাদের টাকা খাইয়ে অবৈধভাবে জায়গা দখল করে থাকবে, তারা ব্যবসা করবে। যখন 55,000 কারখানা বন্ধ করেছিলেন 34 বছরে, কত লাখ শ্রমিকের পেটে লাথি মেরেছিলেন, তখন মনে হয়নি যে আগে বিকল্প রোজগার দেব, তারপর কারখানাগুলো বন্ধ করব? যখন অপারেশন সানশাইন চালিয়েছিলেন, তখন মনে হয়নি যে আগে বিকল্প রোজগার দেব, তারপর হকার উচ্ছেদ করব? আপনারা কি দিয়েছেন হকারদের? 34 বছর সরকারে থাকার পর 20% মানুষকে রাজ্যের দারিদ্র সীমার নিচে রেখেছিলেন। সংরক্ষণ করতে হবে, মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই বলে বলে, এই করে করে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে প্রায় 6,000 কোটি টাকা প্রত্যেক বছর মাদ্রাসাগুলির পেছনে ঢালতেন মমতা ব্যানার্জি। আর সেই মাদ্রাসা শিক্ষায় কি হতো? জেএমবি জঙ্গি তৈরি হতো, আমরা দেখেছি। ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি মাদ্রাসা পড়াও, মাদ্রাসা বাড়াও, মাদ্রাসা বাড়াও করে খারিজি মাদ্রাসা পর্যন্ত বাড়িয়ে রেখেছিল, যে মাদ্রাসায় ভারত সরকারের অনুমোদন নেই, রাষ্ট্রের অনুমোদন নেই। সিপিএম মোল্লাদের পায়ে পড়ে গেছে। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট থেকে মোল্লাবাদী হয়ে গেছে। আপনি অস্বীকার করতে পারবেন? খাগড়াগড় ব্লাস্টের সাথে মাদ্রাসা যোগ পাওয়া যায়নি? একাধিক জঙ্গি নাশকতার সাথে মাদ্রাসা যোগ পাওয়া যায়নি? আপনি অস্বীকার করতে পারবেন? মাদ্রাসা শিক্ষার কি প্রয়োজন আছে বলুন তো? একটা আধুনিক ভারতবর্ষে, একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষাকে সংরক্ষণ করতে হবে, মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই বলে বলে, এই করে করে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে প্রায় 6,000 কোটি টাকা প্রত্যেক বছর মাদ্রাসাগুলির পেছনে ঢালতেন মমতা ব্যানার্জি। আর সেই মাদ্রাসা শিক্ষায় কি হতো? জেএমবি জঙ্গি তৈরি হতো, আমরা দেখেছি। আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠন তাদের স্লিপার সেল চালাতো মাদ্রাসাগুলোর মাধ্যমে। এ দৃশ্য আমাদের কাছে নতুন কিছু নয়। মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার এক একটা মাদ্রাসা থেকে জঙ্গি যোগ, নাশকতার যোগ পাওয়া গেছে। আধুনিক বিজ্ঞান চর্চা, আধুনিক প্রযুক্তির শিক্ষা, কম্পিউটার শিক্ষা, এগুলো মাদ্রাসায় নেই। আচ্ছা, মাদ্রাসায় পড়ে একটা মুসলমান বাড়ির ছেলে কি পাবে বলুন তো? আধুনিক শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল, ভালো ইনফ্রাস্ট্রাকচারের স্কুলগুলোতে পড়লে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তৈরি হবে। সেই না করে ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে একেবারে এক সময় বামেরা, তারপর মমতা ব্যানার্জি মাদ্রাসা পড়াও, মাদ্রাসা বাড়াও, মাদ্রাসা বাড়াও করে খারিজি মাদ্রাসা পর্যন্ত বাড়িয়ে রেখেছিল, যে মাদ্রাসায় ভারত সরকারের অনুমোদন নেই, রাষ্ট্রের অনুমোদন নেই। পাকিস্তানি সিলেবাস, বাংলাদেশি সিলেবাস পড়ানো হতো। আপনি কি আপনার সন্তানকে জঙ্গি বানাতে চান? কি ভুল কথা বলেছেন জ্যোতির্ময় সিং মাহাতো, যে আপনার সন্তান ডাক্তার হবে না আপনার সন্তান মোল্লা মৌলবী হবে? কোনটা চান? কোনটা চায় মুসলমান পরিবারের বাবা মায়েরা তার সন্তানের জন্য? আপনি এপিজে আব্দুল কালাম বানাতে চান না আজমল কাসাব বানাতে চান আপনার ছেলে মেয়েকে? আপনাকে তো ঠিক করতে হবে। স্কুলে পাঠালে আব্দুল কালাম তৈরি হবে, মাদ্রাসায় পাঠালে কাসাব তৈরি হবে। তো এই কাসাব বানাতে তো আমরা কেউ চাই না। তাই আমরা খারিজি মাদ্রাসার বিরুদ্ধে। তাই আমরা খারিজি মাদ্রাসাগুলিকে যাতে অনুদান না দেওয়া হয়, যাতে এগুলি না চলে, তার পক্ষে। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে দেখছি সৃজন ভট্টাচার্যর মতো বামপন্থী নেতারা, এখন তো অবশ্য সিপিএম মোল্লাদের পায়ে পড়ে গেছে, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট থেকে মোল্লাবাদী হয়ে গেছে। সেই মোল্লাবাদীরা আজকে কি বলছে? যাদের এখন মুসলিম লীগের সাথে কেরলে জোট না করলে, আইএসএফ এর সাথে বাংলায় জোট না করলে যাদের ঘর সংসার চলে না, তারা এখন থিওরি দিচ্ছে কেন মাদ্রাসা বন্ধের কথা বলা হচ্ছে। আরে আপনাদের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং খারিজি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছিলেন,
স্বয়ং খারিজি মাদ্রাসাগুলিকে জঙ্গি তৈরির আতুর ঘর বলেছিলেন। আপনি অস্বীকার করতে পারবেন খাগড়াগড় ব্লাস্টের সাথে মাদ্রাসা যোগ পাওয়া যায়নি? একাধিক জঙ্গি নাশকতার সাথে মাদ্রাসা যোগ পাওয়া যায়নি? আপনি অস্বীকার করতে পারবেন? এগুলি না করে মুসলিম মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে আপনি আইনের পথে, সংবিধানের পথে হাঁটুন। খারিজি মাদ্রাসাকে প্রশ্রয় কেন দেবে একটি জাতীয়তাবাদী সরকার, একটি রাষ্ট্রবাদী সরকার? আমার আপনার ট্যাক্সের টাকায় কেন আমরা খারিজি মাদ্রাসাগুলোকে চলতে দেব? এই ঘটনা চলতে পারে না। বামপন্থীদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মুসলিম ভোট ব্যাংক তোষণ থেকে বেরিয়ে আসুন। ওই তো আপনাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গোমাংস ভক্ষণ করে। গরুর মাংস খাওয়ার সময় ওনার ধর্মনিরপেক্ষতা প্রমাণের যে চাহিদা, যে জিগির, সেই সময় কি ধর্মনিরপেক্ষতা কি প্রমাণ করবো? না গরুর মাংস খেয়ে। আর যখন শুয়োরের মাংস তাকে অফার করা হলো বাড়িতে গিয়ে, ধর্মতলায় ডেকেও নয়, তার বাড়ির নিচে দাঁড়িয়ে, যে আসুন আপনি তো বহুত বড় ধর্মনিরপেক্ষ, গরুর মাংস খেয়ে ধর্মনিরপেক্ষ সাজেন, একটু শুয়োরের মাংসটা খেয়েও ধর্মনিরপেক্ষতার প্রমাণটা দিন। মাপকাঠি একটা হবে কেন? শুধু হিন্দুদের আঘাত করে হবে কেন? একটু শুয়োরের মাংসটাও খেয়ে প্রমাণ করুন। সেই সময় মুরদ হলো না, না 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 না, পাছে কল্লাটা কাটা যায়, পাছে মুসলিম ভোট ব্যাংকটা অসন্তুষ্ট হয়ে যায়। মোল্লা সেলিম, মোল্লা নওশাদ অসন্তুষ্ট হয়ে গেলে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে চলবে? তাই গরুর মাংসতে আছি, শুয়োরের মাংসে নেই। এই দ্বিচারিতাটা বন্ধ হওয়া প্রয়োজন। এই দ্বিচারিতাটা সিপিএম বন্ধ করুক। যদি এই দ্বিচারিতা বন্ধ না করে, ওই যেভাবে 5% নেমে এসেছে, আগামী দিনে সেটা 0.5% পরিণত হবে। শেষ পর্যন্ত পিসি পালালেন, বাংলা ছেড়ে পালালেন দিল্লিতে। পচা ডিম, পচা টমেটো, জুতো যাতে আর খেতে না হয় তার জন্য ভাইপোকেও সাথে নিয়ে গেলেন। এদিকে তো মিটিং ডেকেছিলেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে। একের পর এক কাউন্সিলর বলে দিয়েছেন আমরা আসবো না। 130টার উপর কাউন্সিলরের মধ্যে 3টে কাউন্সিলরও উপস্থিত হয়নি। তাই দিদি চলে গেলেন তার ভাইয়ের সাথে দেখা করতে। এক চোরেদের মহামিলন আমরা দেখলাম। দিল্লির চোরের দরবারে বাংলার চোরগি উপস্থিত হলো। দুজনেই মানুষের দ্বারা ত্যায্য, পরিত্যক্ত, বহিষ্কৃত মানুষ। মানে এই দৃশ্য অভূতপূর্ব ছিল যে স্বাধীনতার পর কোন রাজ্যে পরপর মুখ্যমন্ত্রী হারছেন। তার দল হারে এমন অনেক ঘটনা রয়েছে, কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী হারেন। এই লজ্জা যদি একদিকে ভাই কেজরিওয়ালের থাকে, তাহলে অন্যদিকে দিদি মমতা ব্যানার্জির রয়েছে। দলও হেরেছে, মুখ্যমন্ত্রী হিসেবে নিজেরাও হেরেছেন, কিন্তু তাতেও লজ্জা নেই। এখন চোরেদের মহাজোট গড়ে তুলতে হবে, মোদিকে হারাতে হবে। তাই এসো সমস্ত দুনিয়ার সমস্ত চোর এক হও, এই স্লোগানকে সামনে রেখে একদিকে কেজরিওয়াল মদ চোর, আবার অন্যদিকে মমতা ব্যানার্জি সব চোর। দুই চোরেরা মিলেছে, আবার ভাইপো রয়েছে। আবার তো শুনলাম নতুন করে যে ভাইপো আবার মদ চুরিতে নাম দিয়েছে, আবগারি দুর্নীতিতে নতুন করে নাম এসেছে। এবার বাঁচার থেকে প্ল্যানিং চলছে কিনা, যে ভাইপোকে কিভাবে বাঁচাতে হয় সেই পরামর্শ পিসি অরবিন্দ কেজরিওয়ালের থেকে, রেজিস্টার্ড মদ চোর, আবগারি দুর্নীতিতে অভিযুক্ত নম্বর 1, তার থেকে পরামর্শ নিচ্ছেন কিনা জানতে আগ্রহ থাকবে। কিন্তু বাংলার মানুষ এবং দিল্লির মানুষ যে কেজরিওয়াল, যে মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তারা আজকে জোট গঠন করছে না আমাদের চুরি জোচ্চুরির সাম্রাজ্য বাঁচাতে মোদির বিরুদ্ধে আমরা অভিযান করব, মোদির বিরুদ্ধে আমরা একজোট। এই কেজরিওয়ালকেই তো প্রচারে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। এই কেজরিওয়ালই তো এসে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে পথসভা করেছে পাড়ায়। তারপরেও নিজের বুথে, নিজের পাড়ায় গো হারা হেরেছেন মমতা ব্যানার্জি। আবার সেই চোরেদের খপ্পরে, চোরেদের পাল্লায় পড়ছেন। দিল্লি থেকে যদি কোথাও যেতে হয়, কিছুটা দূরে বৃন্দাবন রয়েছে, ওখানে গিয়ে রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করে নিন যদি বাঁচতে চান, যদি সম্মানের সাথে শেষ জীবনটা কাটাতে চান। আবার যদি চোরেদের সাথে জোট করে
এই অরবিন্দ কেজরিওয়ালের মতো রেজিস্টার্ড চোরের পরামর্শ নিয়ে আবার যদি বাংলায় এসে নৈরাজ্য সৃষ্টি করতে চান, মানুষ কিন্তু পচা ডিম নিয়ে দাঁড়িয়ে আছে এখনো রাস্তার মোড়ে মোড়ে। ভাইপো খেয়েছে, পিসি এবার খাবে। বিপ্লব করছেন বামেরা, বিপ্লব, মহা বিপ্লব, রাত জাগা বিপ্লব। কি বিপ্লব? অবৈধ জবরদখলকারীদের পক্ষের লড়াই। যারা সরকারি জমি জবরদখল করে রেখেছে, যারা সরকারি জমিকে অবৈধভাবে দখল করে রেখে ব্যবসা করছে, সেই দখলদারির পক্ষে লড়াই। আচ্ছা, এই সিপিএম হকার আন্দোলন, হকারদের অধিকার, এত কথা বলছে। কমরেড, কোথায় ছিল তোমার হকারদের অধিকার? 1996 সাল, 20 বছরের সিপিএম সরকার ভুলে গেলে? অপারেশন সানশাইন, রাতের অন্ধকারে 1 লক্ষ হকার উচ্ছেদ করেছিল বুদ্ধবাবু, জ্যোতিবাবু, সুভাষবাবুরা মিলে কলকাতার রাস্তায়। 1 লক্ষ হকার। হাইকোর্টে যখন পিটিশন জমা পড়েছিল যে কত হকারের দোকান উচ্ছেদ হয়েছে, সংখ্যাটা দাঁড়িয়েছিল 1,10,000। সেই সময় কি বলেছিলেন? যে এটা হচ্ছে ব্যতিক্রমী পরিকল্পনা, এটা হচ্ছে একটি ব্যতিক্রমী পুনর্বাসনের প্রচেষ্টা। কি পুনর্বাসন দিয়েছিলে? কোথায় পুনর্বাসন দিয়েছিলে? যাদের দোকান উচ্ছেদ করেছিলে কোথায় তাদের জায়গা দিয়েছিলে? না, তখন সুভাষ চক্রবর্তী, জ্যোতিবাবু, বুদ্ধবাবুরা কি বলতেন? যে রাস্তা পথচারীদের জন্য, দখলদারদের জন্য নয়। তখন সুভাষ চক্রবর্তী প্রেস কনফারেন্স করে কি বলেছিলেন? যে রাস্তাকে আমরা দখলদারদের থেকে মুক্ত করব। কলকাতায় কখনো শিল্প আসতে পারে না, কলকাতায় কখনো আধুনিকতা আসতে পারে না যদি পথটা, ফুটপাথটা পথচারীদের না থাকে। এই কথা বলে সেই দিন অপারেশন সানশাইনকে সাপোর্ট করেছিলে। ঘটনাক্রমে 1 মাস আগেও তোমাদের কেরলে সরকার ছিল, সিপিএম এর সরকার। শুধুমাত্র 2025 সালে 3টে পৌরসভা এলাকায় 2,500 হকার উচ্ছেদ করা হয়েছে, যারা অবৈধভাবে সরকারি জমি দখল করেছিল। আর আজকে হঠাৎ বিপ্লবের কথা মনে হলো? কারা? যারা ট্যাক্স দিয়ে, লিজ নিয়ে সরকারি জমিতে ব্যবসা করছে, ব্যবসা করার অধিকার তাদের নেই। যারা জবরদখল করে ইউনিয়নের দাদা, কখনো সিটুর নেতাদের পা ধরে, কখনো আইএনটিটিইউসির নেতাদের টাকা খাইয়ে অবৈধভাবে জায়গা দখল করে থাকবে, তারা ব্যবসা করবে। এত যদি দরদ হয়, এত যদি হকারের প্রতি প্রেম থাকে, আলিমুদ্দিনের অফিসটায় এত বড় অফিস, 2তলা 3তলা, একদম এত প্রাসাদোপম অফিস, সেখানে একটা ফ্লোর দিয়ে দিন না হকারদের জন্য। এত ভালোবাসা যখন সিপিএম এর নেতাদের, এত ভালোবাসা হকারদের প্রতি, তাহলে নিজের বাড়ির একটা করে ঘর পাড়ার হকারদের জন্য একটা ভালো সুফল বাংলা বা ছোট ছোট যারা যারা যে হকারি করতে চান তাদের জন্য ছেড়ে দিন, যে এখানে একটা বাজার বসানো, সান্ধ্যকালীন বাজার। নিজের বাড়ির সামনে যদি 2 মিনিট একটা অটো, একটা রিক্সা দাঁড়ায়, তখন তিল চিৎকার করে উঠবেন, এটা এখানে পার্কিং করার জায়গা নয়, সরাও সরাও, বাড়ির সামনে থেকে সরাও। আর রেলের জমিতে বছরের পর বছর একদল ইউনিয়নের নেতা, কখনো সিটু, কখনো আইএনটিটিইউসি, তারা পয়সা খেয়ে অবৈধভাবে জবরদখল করে রাখবে। তার জন্য রেল স্টেশনগুলোকে সাজানো যাবে না, আধুনিকীকরণ করা যাবে না, আধুনিক পরিষেবা দেওয়া যাবে না, রেল স্টেশনগুলোকে এক্সপ্যানশন করা যাবে না, বাড়ানো যাবে না। বাইরের রাজ্যের রেল স্টেশনগুলোর দিকে তাকিয়ে আমরা হা করে তাকিয়ে দেখবো কি সুন্দর রেল স্টেশন, কত বড় জায়গা জমি নিয়ে রেল স্টেশন, আর বাংলাগুলো একটা ঝুপড়ির মতো থেকে যাবে। আপনারা বলছেন পুনর্বাসনের কথা, যখন 55,000 কারখানা বন্ধ করেছিলেন 34 বছরে, কত লাখ শ্রমিকের পেটে লাথি মেরেছিলেন, তখন মনে হয়নি যে আগে বিকল্প রোজগার দেব, তারপর কারখানাগুলো বন্ধ করব? যখন অপারেশন সানশাইন চালিয়েছিলেন তখন মনে হয়নি যে আগে বিকল্প রোজগার দেব, তারপর হকার উচ্ছেদ করব? বাহ, নিজেদের সময় যা করবেন সেটাই বৈধতা, সেটাই জনগণের স্বার্থে, সেটাই রাজ্যের স্বার্থে, সেটাই সমাজের স্বার্থে।
আর অবৈধ জবরদখলকারীদের পক্ষে দাঁড়িয়ে আজকে বড় বড় ভাষণ দেবেন, সবাইকে গরিব বলছেন। আরে এদের তো পুনর্বাসনের কথা এর আগে বহুবার সরকার বলেছে, বহুবার কেন্দ্র সরকার বলেছে। স্বনিধি প্রকল্প থেকে শুরু করে 6খানা প্রকল্প আনা হয়েছে হকারদের জন্য, নরেন্দ্র মোদীর সরকার করেছে, অন্য কোনো সরকার করেনি। কোন সর্বহারা সিপিএম এর সরকার করেনি, নরেন্দ্র মোদীর সরকার করেছে। মার্কেট বানানো হয়েছে হকারদের জন্য, ছোট ঋণের ব্যবস্থা করা হয়েছে, লোনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কি করেছেন? আপনারা কি দিয়েছেন হকারদের? 34 বছর সরকারে থাকার পর 20% মানুষকে রাজ্যের দারিদ্র সীমার নিচে রেখেছিলেন। আজকে আপনাদের মুখে সব হকারদের গরিব বলছেন। একটা কথা শুনতে তেতো লাগলেও বাস্তব, সব হকার গরিব হয় না। শিয়ালদায়, দমদমে, যাদবপুরে যারা হকারি করছেন ওদের মধ্যে সব হকার গরিব নয়। এমন অনেক অনেক হকার রয়েছে যাদের দৈনিক আয় 1500 থেকে 2000 টাকা, দৈনিক আয়। এবার তাদের জন্য আপনারা আজকে গরিব এই ট্যাগটা লাগিয়ে আধুনিকীকরণ আটকে দেবেন, উন্নয়ন আটকে দেবেন, অগ্রগতি আটকে দেবেন। আর কত সর্বনাশ করবেন কমরেড বাংলার? আর কত?